আমার গণিত পঞ্চম শ্রেণী পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে গণিত বইটি রয়েছে, এই বইয়ের 165, 166 এবং 167 পৃষ্ঠা, এই তিনটে পৃষ্ঠাতে আমরা জ্যামিতিক বিষয়বস্তুর উপরে যে পাঠটা পাবো সেই পাঠের উপরে আজকে আমরা পূর্ণ দৈর্ঘ্যের ক্লাস করব। এই ক্লাসটিতে আমরা কয়েকটি পর্ব পাবো, একটা একটা করে পর্ব ভাগ করে আমরা ক্লাসটাকে করব। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, এইভাবে আমরা এগিয়ে যাব। আমরা দেখব যে 165-তে, 166 পৃষ্ঠাতে, 167 পৃষ্ঠাতে কোন কোন বিষয়বস্তু আমাদের ভালোভাবে শিখে নেওয়ার প্রয়োজনীয়তা আছে। তো এইখানে আমরা বলে রাখি যে 164 পৃষ্ঠাতে যে বিষয়বস্তু ছিল সেই বিষয়বস্তুগুলোকে আজকে আরো একবার আলোচনা করার পর আমরা 165 পৃষ্ঠাতে প্রবেশ করব। তাহলে চলো আমরা একে একে পর্বভিত্তিক ক্লাসটাকে সমাপ্ত করি। সমরেখ অর্থাৎ একই রেখার উপর অবস্থিত। সমরেখ কি? বিন্দু। সমরেখ বিন্দু অর্থাৎ এই যে নামটা পাচ্ছি সমরেখ আর তারপরে পাচ্ছি বিন্দু, এই সমরেখ এবং বিন্দু এই দুটো কথার অর্থকে যদি একত্রিত করে একটু চিন্তা করি মনে মনে, তাহলে আমরা বিষয়টা জেনে যাব। সমরেখ মানে একই রেখার উপরে বিন্দু, অর্থাৎ বিন্দুগুলো অবস্থিত। তো একটা রেখা নাও, এই রেখাটার নাম দাও এ এবং বি। নাম দিয়েছো? এবার এই রেখাটার জন্য এই এ বিন্দু আর বি বিন্দু তো অবশ্যই দরকার। কমপক্ষে কয়টা বিন্দু দরকার হয়? আগের ক্লাসে এই প্রশ্নটা করেছিলাম, তোমাদের জন্য ছিল। যারা বলেছো দুটো বিন্দু, একদম ঠিক বলেছো। এবার এখানে দুটো বিন্দুর জায়গায় যদি আমি আর একটা বিন্দু নিই সি, আর একটা বিন্দু নেব ডি, আর একটা বিন্দু নেব ই, তাহলে এই যে এ বি সি ডি ই, এই বিন্দু কটাকে আমি চিহ্নিত করলাম। কিন্তু এখানে আছে কত? হাজার হাজার বিন্দু আছে, লক্ষ লক্ষ বিন্দু আছে। আমি এই কটা বিন্দুকে নিলাম, এ বিন্দু নিলাম, বি বিন্দু নিলাম, সি নিলাম, ডি নিলাম, ই নিলাম। এই যে বিন্দুগুলো পেলে না, এই বিন্দুগুলোর নাম হচ্ছে সমরেখ বিন্দু। তাহলে সমরেখ বিন্দু বলতে আমরা বুঝলাম একই রেখার উপরে অবস্থিত বিন্দুগুলিকে বলা হয় সমরেখ বিন্দু। এবার কথা হচ্ছে কি, সমরেখ বিন্দু কি শুধু সরল রেখাতেই হয়? দেখা যাক, এটা কি বক্ররেখা না সরল রেখা? তাহলে এখানে পি আর এখানে কিউ, দুটো বিন্দু আছে। এর মাঝখানে যদি বিন্দু দাও পি কিউ আর, এখানে একটা দাও এস টি ইউ, তাহলে পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স, যত বিন্দু এই রেখার উপরে আঁকো তারাও কিন্তু কি হবে? সমরেখ বিন্দু হবে। কি হবে? তাহলে সমরেখ বিন্দু সরল রেখার উপরে থাকুক বা বক্ররেখার উপরে থাকুক, সেটার কোনো ব্যাপার নেই। এখানে একই রেখার উপরে থাকলেই তাদের বলবো সমরেখ বিন্দু। কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখে থাকি যে আমাদের হিসাব করতে হয় সরল রেখার উপরে সমরেখ বিন্দুগুলোকে আমরা নিয়ে থাকি। কিন্তু বক্ররেখার উপরে হলে কি তাকে আমরা বলতে পারি না? অবশ্যই পারি। কিন্তু ত্রিভুজ, চতুর্ভুজ, এই যে বা পঞ্চভুজ, যখনই জ্যামিতিক চিত্র নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, তখনই চলে আসবে যে সমরেখ বিন্দুগুলোকে একই সরল রেখায় ধরতে হয়। হলো? এবার আসবো যে আমরা পরবর্তী যে পার্টটা, এটা হয়ে গেল সমবিন্দু সরল রেখা। এই জিনিসটা কি? সমবিন্দু ঠিক এরকম সমরেখ যেমন ছিল, সমরেখ কি ছিল? বিন্দু ছিল। এর পরেরটা হচ্ছে সমবিন্দু। সমবিন্দু, সমবিন্দু কি? সরল রেখা বা বক্ররেখাও হতে পারত। তাহলে সমবিন্দু মানে একই বিন্দুর উপরে অবস্থিত সরল রেখাগুলো কিরকম? এই যে বিন্দুটা, এই বিন্দুটার নাম হচ্ছে, এই বিন্দুটার নাম দিলাম পি বিন্দু। এই পি বিন্দু দিয়ে সরল রেখাটা গেছে তো? এই রেখাটাও কি এই বিন্দু দিয়ে গেছে? এই রেখাটাও কি এই বিন্দু দিয়ে গেছে? এই রেখাটাও কি এই বিন্দু দিয়ে গেছে? এই রেখাটা কি এই বিন্দু দিয়ে গেছে? তাহলে এখানে যতগুলো সরল রেখা আমরা পাচ্ছি, এ বি একটা সরল রেখা, সি ডি একটা সরল রেখা, ই এফ একটা সরল রেখা, ই এফ জি এইচ একটা সরল রেখা, জি এইচ
আই যে একটা সরল রেখা, এই যতগুলো সরল রেখা আছে তারা পি বিন্দুর উপর দিয়ে গেছে, তাই এই বিন্দুটার কোনো নাম নেই, কিন্তু এই সরল রেখাগুলোর নাম আছে কি? এই সবকটা সরল রেখা সমবিন্দু সরল রেখা। একটা বিন্দুর উপর দিয়ে গেছে না? তাহলে সমবিন্দু সরল রেখা। তাহলে আমরা কি কি জানলাম পর্ব 1-এ? সমরেখ বিন্দু অর্থাৎ একই রেখার উপর অবস্থিত বিন্দুগুলি, আর সমবিন্দু রেখা অর্থাৎ একই বিন্দুর উপর দিয়ে গেছে যে রেখাগুলো, সেগুলোকে অবশ্যই আমরা সরল রেখা ধরছি। এখানে অবশ্যই সরল রেখা ধরছি, কিন্তু আমাদের জানার সুবিধার্থে আমরা এরকম জেনে নিই যে এগুলোও কিন্তু সমবিন্দু হয়, এগুলোকেও আমরা সমবিন্দু বলতে পারি। বলা যায় না? যায়। কিন্তু আমাদের পাঠ্যপুস্তক এবং আমাদের সিলেবাস এবং আমাদের ভবিষ্যতে পড়াশুনো নিয়ে আমরা সরল রেখার উপরে এটাকে আলোচনা করে থাকি। যাব পরবর্তী পর্বে। আসবো 165 পৃষ্ঠাতে। প্রত্যেকে বই খোলো, খাতা খোলো। 165 পৃষ্ঠাতে দেখো 1, 2, 3, 4 এখানে 4টে প্রশ্ন দেওয়া আছে। প্রতিটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বুঝে নেওয়ার প্রয়োজনীয়তা আছে। দেখো প্রথম প্রশ্নে কি বলেছে? প্রথম প্রশ্নে বলা হয়েছে 5টি সমরেখ বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা সর্বাধিক আঁকা সম্ভব, এবং 5টি অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা সম্ভব। তা সমরেখ বিন্দু এবং অসমরেখ বিন্দু বিষয়টা দেখি। সমরেখ বিন্দু হচ্ছে একই সরলরেখার উপরে যে বিন্দুগুলো আছে, তাই তো? তাহলে একটা বিন্দু, দুটো বিন্দু, তিনটে বিন্দু, চারটে বিন্দু, 5টা বিন্দু। তাহলে 5টা সমরেখ বিন্দু দিয়ে কয়টা সরলরেখা আঁকা গেছে? কয়টা এঁকেছি? একটা। থেকে একটাই আঁকা সম্ভব নাকি অনেকগুলো আঁকা সম্ভব? কয়টা আঁকতে পারি? একটাই আঁকা সম্ভব। এবার দেখো এই 5টা বিন্দুর মধ্যে দিয়ে আমরা যদি এইভাবে আঁকি, তাহলে দেখো তো কতগুলো হয়ে যাচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, আর এই আগের একটা ছিল 6টা। আমরা প্রথমে ভাবলাম একটা, তারপরে ভাবলাম 6টা, এরপরে কি আর কিছু ভাবা যায়? দেখো তো আর কিছু আমরা ভাবতে পারি? ভাবতে পারি। কি ভাবতে পারি? আমরা ভাবতে পারি এখানে আমি আরো একটা সরল রেখা আঁকি, আরো একটা আঁকি, এখান দিয়ে আরো আঁকি, এখান দিয়ে আরো আঁকি, এখান দিয়ে আরো অনেক অসংখ্য সরল রেখা আঁকি। আঁকা যায় কি যায় না? তাহলে আমরা বলতে পারি অসংখ্য। অসংখ্য। এবার বিষয় হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্রে তোমার যদি অপশন ভিত্তিক প্রশ্ন হয়, সেখানে যদি অসংখ্য থাকে তোমাকে অসংখ্য বলতে হবে। কেন? এখান দিয়ে অসংখ্য, এখান দিয়ে অসংখ্য, সব করে তো অসংখ্য আঁকা যায়। তো যেমন একটা বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায়? অসংখ্য। তো ঠিক এই বিন্দু দিয়ে অসংখ্য আঁকতে পারি, এই বিন্দু দিয়ে অসংখ্য আঁকতে পারি, এই বিন্দুতে অসংখ্য আঁকতে। এবার কথা হচ্ছে কি, এই বিন্দুগুলোকে ব্যবহার করতে হবে সব কটাকে। বিন্দুগুলোকে ব্যবহার করলে আমরা কতগুলো সরলরেখা আঁকতে পারছি। এবার এই বিন্দুটাকে তো আমি ব্যবহার করেছি, একেও ব্যবহার করেছি, একেও ব্যবহার করেছি। এবার সিঙ্গেল ভাবে যদি ব্যবহার করতে হয়, তাহলে আমাদের দেখা যায় যে প্রতি ক্ষেত্রে অসংখ্য উত্তর আসে। কিন্তু আমরা প্রতি ক্ষেত্রে অসংখ্য এই উত্তরটাতে যেতে পারবো না। মিনিমাম দুটো করে বিন্দুকে যদি একত্রে নিতে হয়, তাহলে দেখো এখানে কি হয়? একটা, এখানেও সেই একটা, এখানেও একটা, এখানেও একটা, এই দুটো দিয়েও একটা, মানে সর্বত্র দেখা যাচ্ছে যে একটাই সরলরেখা আঁকা যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর একটা, এটা হচ্ছে সব থেকে বেশি যুক্তিযুক্ত। আবার যদি বলতে যে তুমি 6টা, এটাতে কিন্তু যুক্তি ছিল না। তুমি যদি 6টা করতে পারো তাহলে অসংখ্য করতে পারো, তাই না? এবার আসবো 5টি অসমরেখ বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায়, তাই তো? দেখো এইটা দিয়ে এই দুটোকে যোগ করলে একটা সরলরেখা আঁকা যায়। আচ্ছা, এবার এইটাকে যোগ করলে আরেকটা সরলরেখা আঁকা যায়, এইটাকে যোগ করলে আরেকটা আঁকা যায়, এইটাকে যোগ করলে আরেকটা আঁকা যায়। অর্থাৎ 1 নম্বর বিন্দু থেকে আমি একটা, দুটো, তিনটে, চারটে আঁকতে পারলাম। কয়টা আঁকতে পারলাম? এবার এই 2 নম্বর বিন্দু থেকে কি করব? একটা আঁকলাম, দুটো আঁকলাম, তিনটে আঁকলাম, আর আঁকতে পারছি না, তিনটে আঁকতে পারলাম। তাহলে 2 নম্বর বিন্দু থেকে কয়টা আঁকতে পেরেছি? একটা, দুটো, তিনটে। 3 নম্বর বিন্দু থেকে আঁকো। একটা আঁকলাম, দুটো আঁকলাম, দুটো আঁকলাম। এই 4 নম্বর বিন্দু থেকে একটা আঁকলাম। এই কটাই আমরা আঁকতে পেরেছি। দেখো তো সব কটা আঁকা হয়েছে কিনা? হয়েছে। তাহলে 4 আর 3 7 আর 2 9 আর 1 10টা। কয়টা আঁকতে পারলাম? 5টা অসমরেখ বিন্দু দিয়ে আমরা কয়টা সরলরেখা এঁকেছি?
10টা। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হয় সব মানে মিনিমাম দুটো করে বিন্দু একসাথে যুক্ত করতে হয়, তা নাহলে সরলরেখা কি করে আঁকবো? বলেনি যে কোনো একটা বিন্দু থেকে আঁকো, একটা বিন্দু থেকে আঁকলে তো অসংখ্য, এখানেও দেখো অসংখ্য হয়। এই বিন্দু দিয়ে আমি অসংখ্য আঁকতে পারি, পারি না অসংখ্য? দুটো করে বিন্দু যদি নিই তাহলে আমরা এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, এখান থেকে আটটা, নটা, আর এখান থেকে একটা, 10টা। তাহলে আমরা 10টা আঁকতে পারি, এটাই আমরা সঠিক উত্তর করবো। আর এখানে কটা বলবো? এখানে বলবো একটা। এখানে কি বলবো? একটা। তাহলে এক দাগের প্রশ্নের উত্তর বোঝা গেল? যাবো 2 দাগে? তো 2 দাগের প্রশ্নটা বইয়ে দেখো যে একটা তলের উপরে অবস্থিত দুটো সরলরেখা সর্বাধিক কতগুলো বিন্দুতে ছেদ করতে পারে। ছেদ কাকে বলে এবার জানতে হবে। ছেদ কাকে বলে? এই যে একে বলে ছেদ করা। এই যে ছেদ করলো, এই বিন্দুটার নাম কি জানো? এই বিন্দুটার নাম ছেদ বিন্দু। এই বিন্দুটার নাম কি? ছেদ বিন্দু। তাহলে এই সরলরেখা দুটো যদি এরকম পাশাপাশি, এদের মধ্যে দূরত্ব যদি সবসময় সঠিক থাকে, মানে দূরত্ব কোনো সময় বাড়বেও না কমবেও না, তাহলে এদেরকে বলা হয় সমান্তরাল সরলরেখা। দুটো সরলরেখার মাঝখানে যদি দূরত্ব কখনো মানে কম না কমে, একই থেকে যায়, সমান্তরাল বলে। এরা কোনোদিন ছেদ করতে পারবে না। এছাড়া যদি এইরকম সমান্তরাল না হয়, দূরত্ব যদি ক্রমশ কমতে থাকে, তাহলে একদিন ওরা ছেদ করবে, একদিন না একদিন ওরা ছেদ করবে। আর এই ছেদ করাটার নাম হবে ছেদ বিন্দু। এবার আমাদের জেনে রাখতে হবে দুটো সরলরেখা সর্বদা একটার বেশি বিন্দুতে ছেদ করতে পারে না। একটার বেশি কিভাবে ছেদ করবে? আর কি ছেদ করা যাবে? আর একবার ছেদ করতে গেলে তো ঘুরে এইভাবে আসতে হবে। সে কি সরলরেখা থাকলো? থাকলো না। তাহলে উত্তরটা কি? দুটো সরলরেখা একই তলের উপর অবস্থিত হলে তারা সর্বাধিক একটি বিন্দুতে ছেদ করতে পারে, আর সেই বিন্দুটার নাম কি? ছেদ বিন্দু। বোঝা গেল? এবার আসবো আমরা 3 দাগের প্রশ্নে। বইতে প্রশ্নটা দেখো, একটি তলের উপরে তিনটে সরলরেখা সর্বাধিক কতগুলো বিন্দুতে ছেদ করতে পারে। তো এবার দেখো, তিনটে সরলরেখা যদি এরকম সমান্তরাল ভাবে থাকে তাহলে কি ছেদ করবে? করবে না। সমান্তরাল থাকলে কোনোদিন ছেদ করবে না। এইভাবে সারা জীবন এইভাবে চলতে থাকবে, কোনোদিন ছেদ করবে না। এরা আজীবনকাল একই দূরত্ব রেখে চলতে থাকবে। এবার তিনটে সরলরেখা যদি এইরকম থাকে, এইরকম থাকে, তাহলে ওরা ছেদ করবে। সর্বাধিক কতগুলো বিন্দুতে ছেদ করবে? দেখো, এটারে টেনে দাও, এই, এটার আরো টেনে দাও, এই, এটারে টেনে দাও, এটারে টেনে দাও, এটারে টেনে দাও। এই হচ্ছে একটা বিন্দুতে ছেদ করলো, দুটো বিন্দুতে ছেদ করলো, তিনটে বিন্দুতে ছেদ করলো। তাহলে একটা তলের উপরে, একই তলের উপরে অবস্থিত তিনটে সরলরেখা সর্বাধিক তিনটে বিন্দুতে ছেদ করতে পারে। এর বেশি আর কোনো বিন্দুতে ছেদ করা সম্ভব নয়, তাই তো? এবার বলতে পারো যে একই তলের উপরে অবস্থিত তিনটে সরলরেখা সর্বাধিক কতগুলো, সর্বনিম্ন কতগুলো বিন্দুতে ছেদ করতে পারে। দেখো, এ একটা সরলরেখা, এ একটা সরলরেখা, একটা সরলরেখা, একটা বিন্দুতেও ছেদ করতে পারে, একটা বিন্দুতেও ছেদ করতে পারে। আবার দেখো, এই একটা সরলরেখা, এ একটা আর এ একটা, এই দুটো সমান্তরাল, এই দুটো সমান্তরাল, তাহলে দুটো বিন্দুতে ছেদ করতে পারে। তাহলে একটা বিন্দুতে ছেদ করতে পারে, দুটো বিন্দুতে ছেদ করতে পারে, তিনটে বিন্দুতে ছেদ করতে পারে। সর্বাধিক তিনটে বিন্দু, এর বেশি আর পারবে না। বোঝা গেল বিষয়টা? সর্বনিম্ন একটা, দুটোতেও করতে পারে, তিনটেতেও করতে পারে। যদি একটাতে করে তাদের বলা হবে সমবিন্দু সরলরেখা, আর যদি দুটোতে করে তাহলে এর মধ্যে দুটো সমান্তরাল হতে হবে, আর যদি তিনটেতে করে তাহলে তিনটেই সমান্তরাল থাকবে না। এবং তারা কি গঠন করে জানো? এটাকে কি বলে পরবর্তীতে শিখবো আমরা। এটাকে কি বলে? এটাকে এটাকে ত্রিভুজ বলে। কি বলে? ত্রিভুজ। যাব পরবর্তী সমস্যায়। 4 দাগের সমস্যায় আছে, একটা তলে অবস্থিত চারটে সরলরেখা সর্বাধিক কতগুলো বিন্দুতে ছেদ করতে পারে। তো দেখো, এরা যদি সমান্তরাল থাকে তাহলে তো একটা বিন্দুতেও ছেদ করবে না। যদি এরা এরকম হয়, একটা, দুটো, তিনটে, চারটে সমবিন্দু হয়, তাহলে একটা বিন্দুতে ছেদ করতে পারে। আর কি হতে পারে? এইটার উপরে এই একটা, দুটো, তিনটে, তাহলে কতগুলো বিন্দুতে ছেদ করলো? একটা বিন্দু, দুটো বিন্দু, তিনটে বিন্দুতে ছেদ করতে পারে। একটা বিন্দুতে করলো, তিনটে বিন্দুতে করলো। আবার এরকমও হতে পারে, এই গেল, এই, এই, আর একটা এই গেল। তাহলে একটা বিন্দু, দুটো, একটা সরলরেখা, দুটো, তিনটে, চারটে সরলরেখা, তারা দুটো বিন্দুতেও কিন্তু ছেদ করতে পারে। পারলো না? যদি দুটো বিন্দুতে ছেদ করে, যে কোনো দুটো সরলরেখা সমান্তরাল হয়েছে, দেখো দুটো সমান্তরাল হয়েছে,
তাই তো? এবার দেখো দুটো বিন্দুতে ছেদ করলে সমস্যাটা কি হচ্ছে, এদেরকে বাড়িয়ে দাও, এদেরকে বাড়িয়ে দাও, এরা সেই তিনটে বিন্দুতেই ছেদ করে গেল। মজা এসে গেল না? তিনটে বিন্দুতে ছেদ করে গেল। এবার এখানেও তিনটে বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ দুটো বিন্দু থেকে ছেদ করছে, দুটো বিন্দুতে ছেদ করতে পারছে না। এবার আসবো সর্বাধিক, এই 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 চারটে সরলরেখা পাওয়া গেছে, এদেরকে বাড়িয়ে দাও। বাড়িয়ে দিলে কি হচ্ছে, এই গেল, এই গেল, এই গেল, এই গেল। তাহলে একটা বিন্দু, দুটো বিন্দু, তিনটে বিন্দু, চারটে বিন্দু, এর বেশি আর কোনো বিন্দুতে ছেদ করতে পারে না। তাহলে একটা তলের উপরে চারটে সরলরেখা যদি আঁকি, তারা সর্বাধিক চারটে বিন্দুতেই ছেদ করতে পারে, এর বেশি বিন্দুতে ছেদ করা সম্ভব না। তাহলে একটা তলের উপরে চারটে বিন্দু দিয়ে যখন ছেদ করবে চারটে সরলরেখা, তাহলে তার দ্বারা গঠিত হবে কি জানো, এই একটা, এই একটা, এই এদেরকে বলা হয় চতুর্ভুজ। এদের কি বলা হয়? চতুর্ভুজ বলা হয়। তাহলে 165 পৃষ্ঠাতে চারটে প্রশ্ন ছিল, পর্ব নাম্বার 2 তে চারটে প্রশ্নই আমরা বুঝে নিলাম। এই চারটে প্রশ্নতে কারোর কোনো অসুবিধা আছে? নেই। তাহলে এই পর্ব 2 শেষে আমার একটা প্রশ্ন আছে, মৌখিক প্রশ্ন। সেটা হচ্ছে, একটা তলের উপরে চারটে সরলরেখা দুটো বিন্দুতে ছেদ করতে পারে না কেন? মনে থাকবে প্রশ্নটা? যাব পরবর্তী পৃষ্ঠাতে। পর্ব নাম্বার 3 তে আমরা যেটা পাবো বিষয়বস্তু, সেটা হচ্ছে 166 এবং 67 পৃষ্ঠাতে আছে। সেটা প্রথম বিষয়বস্তু হচ্ছে ছেদবিন্দু। ছেদবিন্দু কি? এই ছেদবিন্দুর উপর ডিপেন্ড করে সরলরেখাকে দুটো ভাগে ভাগ করা যায়। তাদের কি বলা হয়? সমান্তরাল সরলরেখা, পরস্পর ছেদী সরলরেখা। আসা যাক বিষয়বস্তুতে। ছেদবিন্দু, ছেদবিন্দু কার হয়? দুটো বা তিনটে সরলরেখা যদি একটা বিন্দুতে মিলিত হয় তাকে ছেদবিন্দু বলে। তাহলে এই যে বিন্দুটা হলো, এই বিন্দুটার নাম হবে ছেদবিন্দু। এবার আমাদের সরলরেখার নাম দিতে হবে। এ বি একটা সরলরেখা আর সিডি একটা সরলরেখা, এরা পরস্পর পি বিন্দুতে মিলিত হলো। তাহলে আমাকে লিখতে হবে পি হলো ছেদবিন্দু। পি কি হবে? পি হলো ছেদবিন্দু। কার ছেদবিন্দু? এ বি সরলরেখা এবং সিডি সরলরেখা, এই দুটোর ছেদবিন্দু হলো পি। এই দুটোর ছেদবিন্দুকে কি বলা হয়? পি বলা হয়। এই যে পি বিন্দু। এবার ছেদবিন্দু দেখো এরকমও হতে পারত, এই যে তিনটে সরলরেখার ক্ষেত্রেও কিন্তু হতে পারত। হ্যাঁ, ছেদবিন্দু অনেকগুলো সরলরেখার হতে পারে, দুটোরও হতে পারে। কমপক্ষে কতগুলো সরলরেখা দরকার হয় একটা ছেদবিন্দু পেতে গেলে? দুটি। কারণ দুটো না হলে ছেদ করবে কে? একা একা কি ছেদ করা যায় নাকি নিজেকে নিজে? এ বেকায় এসে এরকম মারবে নাকি? সরলরেখা তো সোজা পথেই চলে। তাহলে সরলরেখা কমপক্ষে দুটি হতে হবে, তিনটে, চারটে, পাঁচটে, ছটা, অসংখ্য হতে পারে। এবার এই যে ছেদবিন্দুর উপর ডিপেন্ড করে ছেদ করবে কি করবে না, এই বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে সরলরেখাকে দুই ভাগে ভাগ করব। কিন্তু তার আগে আমরা আরেকটা জিনিস জানি, যে দুটো সরলরেখা ছেদ করতে পারে, দুটো বক্ররেখা কি দোষ করেছে? তারা ছেদ করতে পারে না? হ্যাঁ, দুটো বক্ররেখা ছেদ করতে পারে না? ওদের ছেদ করার অধিকার নেই? এদেরও ছেদ করার অধিকার আছে। এবার বিষয় হচ্ছে, এদের ছেদ করা আর সরলরেখার ছেদ করা, এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। দেখো, দুটো সরলরেখা একটা তলের উপরে একবারের বেশি আর ছেদ করতে পারে না, একবারের বেশি ছেদ করা সম্ভব নয়। কিন্তু দুটো বক্ররেখা দেখো একটা তলের উপরে একাধিকবার ছেদ করতে পারে। এই গেল, এটা ঘুরে গেল, এই গেল, এটা ঘুরে গেল, এই গেল, এই গেল, এ ঘুরে গেল। এ একবার ছেদ করলো, দুবার, তিনবার, আবার এ ঘুরে গেল চারবার, এ ঘুরে গেল 5 বার। তাহলে বক্ররেখা একটা তলের উপরে অনেকবার ছেদ করতে পারে, অনেকবার। একবারও করবে না সেটাও হতে পারে, আবার অনেকবার করবে সেটাও হতে পারে। কিন্তু সরলরেখা হয় একবারও করবে না, না হলে একবার করবে। সরলরেখা সর্বাধিক কয়বার ছেদ করতে পারছে? একবার। কিন্তু বক্ররেখা কয়বার ছেদ করতে পারছে? অনেকবার, অসংখ্যবার ছেদ করতে পারে। বোঝা গেল? তাহলে এইটা কিন্তু আমাদের বইতে নেই, বক্ররেখার ক্ষেত্রে কতবার হতে পারে এই বিষয়বস্তুটা কিন্তু আছে, কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায় কোনটা?
সরল রেখার ক্ষেত্রে। এবার আসবো সরল রেখাকে এই ছেদ করবে কি করবে না এর উপর ডিপেন্ড করে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমান্তরাল, একটার নাম লিখে নাও সমান্তরাল, সমান্তরাল সরল রেখা, সমান্তরাল সরল রেখা। দুটো সরল রেখা মুখে বলছি, তোমরা লিখে নেবে। আমি শুধু ছবিটা আঁকলাম, এ বি আর সিডি, এই দুটো ছবি আঁকলাম। দুটো সরল রেখা আঁকাই তো হয়নি। এই দুটো সরল রেখা যদি একটা তলের উপরে অবস্থিত হয় এবং তারা যদি পরস্পরকে ছেদ না করে, আজীবনকাল তাদের মাঝখানে দূরত্ব একই রাখে, তাহলে সেই সরল রেখা দুটিকে বলা হবে পরস্পরের সমান্তরাল সরল রেখা। এ এর সমান্তরাল, এ এর সমান্তরাল। তাহলে কন্ডিশন কি কি? 1 নম্বর কন্ডিশন একই তলে হতে হবে। 2 নম্বর কন্ডিশন এদের মাঝখানে দূরত্ব সবসময় একই থাকবে। 3 নম্বর কন্ডিশন এরা কোনোদিন কাউকে টাচ করবে না। হলো? এই 3টে কন্ডিশন যদি ফেস করা যায় তাহলে এই সরল রেখা দুটো আজীবনকাল কেউ কাউকে টাচ না করে সমান্তরাল হিসেবেই থেকে যাবে। এরপরে আরো একটা টাইপের মানে সরল রেখা পাওয়া যাচ্ছে, সেটার নাম কি? পরস্পর। লেখো, পরস্পর ছেদী সরল রেখা, সরল রেখা। পরস্পর ছেদী সরল রেখা হচ্ছে এই এ বি দেব, এই সিডি দেব, এটার নাম দেব এ বি, এটার নাম দেব সিডি। দেখা যাচ্ছে এই জায়গাটা? দেখো তো। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি না, তাই তো? তাহলে এক কাজ করি, ছবিটা একটু এইখানে আঁকি। পরস্পর ছেদী সরল রেখা, এই যে এটা দেখা যাচ্ছে তো? এই পরস্পর ছেদী সরল রেখাটা এই জায়গাটায় আঁকলাম। এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে সিডি। তাহলে পরস্পর ছেদী সরল রেখার সংজ্ঞাটা কি লিখবো? একটা তলের উপরে অবস্থিত দুটো সরল রেখা যদি পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে, তাহলে ওই সরল রেখা দুটোকে বলা হয় পরস্পর ছেদী সরল রেখা। আবার বলছি, দুটো সরল রেখা একই তলের উপরে অবস্থিত হলে এবং তারা যদি পরস্পরকে একবার মাত্র ছেদ করে, একবারের বেশি পারে না কোনোদিন, পারে কি? একবার মাত্র ছেদ করে, তাহলে ওই সরল রেখা দুটোর নাম হয় পরস্পর ছেদী সরল রেখা। এবং ওই পরস্পর ছেদী সরল রেখা যে বিন্দুতে পরস্পরকে ছেদ করে সেই বিন্দুটার নাম, এই পি বিন্দুটার নাম হয় হচ্ছে ছেদ বিন্দু। সেই বিন্দুটার নাম কি হয়? ছেদ বিন্দু। তাহলে সমান্তরাল সরল রেখা এবং পরস্পর ছেদী সরল রেখা আমরা বুঝলাম। এবার এই সমান্তরাল সরল রেখা এবং পরস্পর ছেদী সরল রেখা এরা বক্ররেখার ক্ষেত্রেও প্রযোজ্য। আমি যদি বক্ররেখা আঁকি, বক্ররেখা আঁকলে কি হবে দেখো তো? সমান্তরাল বক্ররেখা হতে পারে, এই দেখো, এই এদের মাঝখানে দূরত্ব অলওয়েজ একই রাখতে হবে। সমান্তরাল বক্ররেখা আঁকা যায়। আচ্ছা, পরস্পর ছেদী বক্ররেখাও আঁকা যায়। এই পরস্পর ছেদী বক্ররেখা এবং সমান্তরাল বক্ররেখাও কিন্তু আমরা আঁকতে পারি। তাহলে আজকের ক্লাসে 3টে পর্বে আমরা কি কি শিখলাম? ছেদ বিন্দু শিখলাম, হ্যাঁ, সমরেখ বিন্দু, সমবিন্দু সরল রেখা, এবং একটা তলের উপরে সরল রেখা বক্ররেখা কতবার ছেদ করতে পারে বা সর্বাধিক কতবার ছেদ করতে পারে, বা অসমরেখ বিন্দু সমরেখ বিন্দু দিয়ে কতগুলো করে সরল রেখা আঁকা সম্ভব হয়, এই সকল বিষয়বস্তু টোটালি এই 165 থেকে 67 পর্যন্ত তোমাদের বইতে যা আছে এবং আমরা ক্লাসে যা করলাম, এই বিষয়বস্তুগুলোকে বারংবার অনুশীলনের মাধ্যমে বুঝে নেবে। নিজেরা ছবি আঁকবে এবং নিজেরা প্রশ্ন তৈরি করবে যে 5টি অসমরেখ বিন্দু, 10টি অসমরেখ বিন্দু, এরকম অসমরেখ বিন্দুকে বাড়িয়ে তোমরা চেষ্টা করবে কতগুলো সরল রেখা আমরা আঁকতে পারি। তাহলে এই বিষয়বস্তুগুলো তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। আজকের মতো ক্লাস শেষ করব। আগামী দিনে আমরা পরবর্তী পৃষ্ঠার সমস্যাগুলিকে দেখে নেব। টাটা।